আমি যদি ছোট ছোট দুটো আধান নিই তার মধ্যে আকর্ষণ বল তুলনামূলক কম থাকবে, ছোট সাইজের আধান, তারা আর কি বা করতে পারে। কাম ব্যাক সিরিজ 10⁻⁷ মানেই 0.1 মাইক্রো কুলম্ব। 1/k, এই যে 1/4πε0 এগুলোকে কি বলা হয়? কুলম্বীয় ধ্রুবক বলা হয়, কুলম্বের সূত্র থেকে প্রাপ্ত। তাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দা নিউ সিরিজ। নিউ ভাবে শুরু করা একটা জার্নি টু দা কাম ব্যাক সিরিজ। আজকে থেকে তোমাদের জন্য স্টার্ট হচ্ছে একটা নতুন অধ্যায়, কাম ব্যাক সিরিজ। এই কাম ব্যাক সিরিজে আমরা ক্লাস 12 এর অল টোটাল যা সিলেবাসে আছে সব ডিটো কভার করব। যারা আজকের ক্লাস দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটাকে ভালো করে দেখো শেষ অবধি, এবং ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ক্লাস হয়ে গেলে এই পুরো ক্লাসের যে পিডিএফটা সেটা আমাদের যে অ্যাপ রয়েছে অ্যাপের থেকে ডাউনলোড করে নাও। 1 2 নাম্বার কথা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের ওপর যে ডিপিপি থাকবে সেই ডিপিপিটাও তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে। ওকে, আচ্ছা কথা না বলে ডাইরেক্ট ক্লাস স্টার্ট করে দিচ্ছি তোমাদের জন্য নতুন একটা অধ্যায়, কামব্যাক সিরিজ। এই কামব্যাক সিরিজে আমি যেভাবে পড়াবো প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝবে এবং ডিটেলসে ভালো করে শেখার চেষ্টা করবে, নিজে বাড়িতে প্র্যাকটিস করবে। আমাদের অ্যাপে যে মক টেস্টগুলো হবে সেই মক টেস্টগুলো দেবে। ভিডিওর নিচে অ্যাপের লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে অ্যাপ থেকে এই ভিডিওর যে পিডিএফ সেটাও ডাউনলোড করে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ডাউনলোড করবে, সেটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের ডিপিপি, সেটাও অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট সিরিজে ঢোকা যাক। স্টার্ট করছি তোমাদের জন্য যে চ্যাপ্টারটা, সেটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলা হয় এই চ্যাপ্টারটাকে। এই তড়িৎ ক্ষেত্র থেকে আমরা স্টার্ট করব। ইংরেজিতে এই চ্যাপ্টারের নাম যেটা, সেই নামটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বলে এটাকে ডাকা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডে তোমাকে সবার আগে যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। হোয়াট ইজ কুলম্বস ল? ক্লাস 10-এ অলরেডি আমরা কুলম্বের সূত্র সম্পর্কে অলরেডি আমরা পড়েছি। কুলম্বের সূত্রতে কি বলা হয়? কুলম্বের সূত্রতে কি বলা হয় আমি এই জায়গাটাতে লিখছি। তাহলে কুলম্বের যখন আমরা সূত্র পড়ব, কুলম্বের সূত্রতে কি বলা হয়? বলা হয় যে দুটো বিন্দু আধান যদি থাকে, তোমার কাছে যদি দুটো আধান থাকে, সেই আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর মানের গুণফলের সমানুপাতিক। আমি লিখছি, আগে লিখে নিই, পরে কনসেপ্টটা বোঝাচ্ছি। নাম্বার 1-এ কি লিখছি দেখো, দুটি বিন্দু আধানের মধ্যে, আমার সঙ্গে সঙ্গে লিখতে যাও, দুটি বিন্দু আধানের মধ্যে, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড অ্যাড করবে, দুটি বিন্দু আধানের মধ্যে লিখেছো তো, এখানে অ্যাড করবে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে। এখানে স্থির কথাটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে, কারণ কুলম্বের সূত্র যেটা, সেই সূত্রটা সবসময় স্থির বিন্দু আধানকে ধরে করা হয়। তাই জন্য এখানে লেখা হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। মানের গুণফলের সাথে কি হবে? আধান দুটির মানের গুণফলের সাথে কি হবে? সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। তাহলে প্রথম পয়েন্ট কি বলা হলো, যে দুটো যদি স্থির বিন্দু আধান থাকে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে, এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
বর্গের ব্যস্তানুপাতিক, ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই কথাটা বলা হচ্ছে। এবারে কনসেপ্টটাতে আমি তোমাদেরকে ফোকাস করছি, কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি, ঠান্ডা মাথায় শুনবে, জিনিসটাকে বোঝবার চেষ্টা করবে। মনে করো তোমার কাছে দুটো আধান রয়েছে, মনে করো এরকম বড় সাইজের দুটো আধান রয়েছে। স্বাভাবিক বিষয়, আধানের সাইজ যদি বড় হয়, আধানের মান যদি বড় হয়, তাদের মধ্যে আকর্ষণ বলটাও বেশি থাকবে। ঠিক আছে, আমি যদি ছোট ছোট দুটো আধান নিই, তার মধ্যে আকর্ষণ বল তুলনামূলক কম থাকবে। ছোট সাইজের আধান, তারা আর কি বা করতে পারে? ঠিক আছে, ধরো ছোট ছোট দুটো চকলেট বোম নিয়ে এসছো, তারা আর কি বা জোরে ফাটতে পারে, কি বা করতে পারে? কিন্তু দুটো চকলেট বোমের জায়গায় যদি দুটো পরমাণু বোমা নিয়ে আসো, তারা বেশি জোরে ফাটবে, স্বাভাবিক বিষয়। তার মানে আধান দুটোর মান যত কম হবে, আধান দুটোর ছোট ছোট আধান, পুচকি পুচকি সাইজের দুটো ছোট ছোট আধান, তাদের মধ্যে আকর্ষণ বল কম হবে, তাহলে তাদের মধ্যে আকর্ষণও কম থাকবে, বা বিকর্ষণ যদি হয় তাহলে বিকর্ষণ বলও কম থাকবে। ঠিক আছে, তাহলে দুটো আধান, তার মধ্যে যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে ডিপেন্ড করছে তাদের মানের ওপর। তারা ছোট না সাইজে বড়, না তাদের মানটা কিরম, তার উপর ডিপেন্ড করছে যে তাদের মধ্যে আকর্ষণ বেশি হবে না কম হবে। যদি কম মানের আধান হয়, একদম পাতলা কম মানের আধান, ফিনফিনে, তারা বেশি আকর্ষণ করতে পারবে না বা বেশি বিকর্ষণ করতে পারবে না। কিন্তু ওই আধান দুটোই যদি বড় সাইজের আধান হয়, যদি আধান দুটোই যদি বড় সাইজের আধান হয়, তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল তীব্রভাবে কাজ করবে। যদি আধান দুটো বড় সাইজের হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ বল তীব্রভাবে কাজ করবে। তাহলে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর মানের গুণফলের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি বলছে? মানে বলছে এই কথাটা, ধরো এইখানটাতে যে দুটো আধান রয়েছে, মনে করো এই দুটো আধান রয়েছে, আধান দুটো খুব কম দূরত্বে রাখলাম, খুব কম দূরত্বে রেখেছি, খুব কম দূরত্বে রেখেছি, দূরত্ব কম আছে, আকর্ষণ মারাত্মক হবে, আকর্ষণ মারাত্মক হবে। এবার দূরত্ব যদি বাড়িয়ে দিই, দূরত্ব যদি এখন আমি বাড়িয়ে দিই, দূরত্ব যদি আমি এখন বাড়িয়ে দিই, অনেক দূরত্ব করে দিয়েছি, তাহলে স্বাভাবিক বিষয় আকর্ষণ বল কমে যাবে। ঠিক আছে, দূরত্ব যদি কমিয়ে দিতাম, কম দূরত্বে রাখতাম, আকর্ষণ বল বেড়ে যেত। দূরত্ব কম, আকর্ষণ বল বেশি। দূরত্ব বাড়িয়ে দিলাম, আকর্ষণ বল কমে যাবে। তাহলে দূরত্বের সাথে কি হচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। তাহলে সেই কথাটাই দেখো বলা হচ্ছে যে ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে। যদি দূরত্ব বেশি রাখো, তাহলে স্বাভাবিক বিষয় ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। আর যদি দুটোর মধ্যে দূরত্ব কম রাখো, কাছাকাছি রেখেছো, স্বাভাবিক বিষয় কাছাকাছি রেখেছো মানে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে, স্বাভাবিক বিষয়। কনসেপ্ট একদম এখান থেকে এইটুকু জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তো এই দুটো কথাই এই সূত্রের মধ্যে বলা হয়েছে। তাহলে আমার কাছে কথা হলো যে দুটো আধানের মধ্যে দুটো বল ক্রিয়া করবে, ওরা বলছে যে আকর্ষণ বল কাজ করতে পারে বা বলছে বিকর্ষণ বল কাজ করতে পারে। তো আকর্ষণ বল কাজ করে কখন আর বিকর্ষণ বল কাজ করে কখন? যখন ধরো এখানে একটা আধান রয়েছে প্লাস চার্জের, এখানেও একটা আধান রয়েছে প্লাস চার্জের, বা এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, দুটো সেম চার্জের আধান হলে তাদের মধ্যে স্বাভাবিক বিষয় বিকর্ষণ বল কাজ করবে। এটা একদম জানাশোনা বিষয়, ছোটবেলা থেকে পড়ে আসছো। একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ, তখন এদের মধ্যে কোন বল কাজ করবে? তখন এদের মধ্যে কাজ করবে হচ্ছে আকর্ষণ বল কাজ করবে। তাহলে কখন বিকর্ষণ বল কাজ করে? যখন দুটোই প্লাস চার্জের হয় বা দুটোই মাইনাস চার্জের হয়, তখন বিকর্ষণ বল কাজ করে। একটা প্লাস একটা মাইনাস হলে তখন কি বল কাজ করে? তখন আকর্ষণ বল কাজ করে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে দুটো বল কাজ করতে পারে, আকর্ষণ অথবা বিকর্ষণ। যদি দুটোই প্লাস চার্জের হয় বিকর্ষণ বল কাজ করবে, যদি দুটোই মাইনাস চার্জের হয় বিকর্ষণ বল কাজ করবে। একটা প্লাস একটা মাইনাস হলে ওই আকর্ষণ বল কাজ করবে। এই মানটা ডিপেন্ড করছে আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। মানে কি? দুটো আধানের মান কেমন আছে তার উপর নির্ভর করছে। আধান দুটো যদি খুব কম মানের আধান হয়, তার মধ্যে বেশি আকর্ষণ কাজ করতে পারবে না। আধান দুটোর মান যদি অনেক বেড়ে যায়, আধান দুটোর মান যদি অনেক বেড়ে যায়, বড় সাইজের আধান থাকে, তার মধ্যে আকর্ষণ বল অনেক বেশি কাজ করবে, স্বাভাবিক বিষয়। তার সরল সম্পর্ক, আধান দুটোর মান বাড়িয়ে দিলাম, আকর্ষণ বল বেড়ে গেল, আধান দুটোর মান কমিয়ে দিলাম, আকর্ষণ বল কমে গেল, সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমি এখন এই জায়গাতে একটা কাজ করতে পারি, এখানে একটা আধান লিখতে পারি, সেটা হচ্ছে Q1, এখান থেকে r ডিস্টেন্স দূরত্বে এখানে আর একটা আধান লিখতে পারি, সেটা হচ্ছে Q2। এবার এদের মধ্যে যে ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা কি করবে? সেই ফোর্সটা সমানুপাতিক হবে। দেখো কোয়েশ্চেনে বলা আছে যে এই যে বলের মানটা কি হবে? সমানুপাতিক হবে। কিসের সাথে? বলের মানটা সমানুপাতিক হবে। কিসের সাথে হবে? আধান দুটির মানের গুণফলের সাথে।
আধান দুটির মানের গুণফলের সাথে, আধান দুটির মানের গুণফলের সাথে মানে Q1 আর Q2 এদের দুজনার গুণফলের সাথে, এদের দুজনার Q1 ইন্টু Q2 এদের দুজনার গুণফলের সাথে। তাহলে ফোর্সের যে মানটা এটা সমানুপাতিক হবে আধান দুটোর মানের গুণফলের সাথে, এর মান আর এর মান এদের দুজনার মানের গুণফলের সাথে সমানুপাতিক হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। সেকেন্ড সূত্রতে কি বলছে? সেকেন্ড সূত্রতে কি বলছে দেখো, ওদের মধ্যবর্তী দূরত্বের, আচ্ছা এই আধানটা আর এই আধানটার মধ্যবর্তী দূরত্ব কত? আর এই দূরত্বের বর্গ নিতে বলেছে। দেখো এই দূরত্বের, দেখো কি নিতে বলেছে? দূরত্বের বর্গের বলছে, বর্গের। দূরত্বের আবার বর্গ করতে হবে, ভালো কথা। তাহলে এই দূরত্ব রয়েছে, দূরত্বের বর্গ করব, বর্গের সাথে ব্যস্তানুপাতিকে থাকবে হচ্ছে ফোর্সটা। কোশ্চেনে তাই বলছে দেখো যে ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে আবার ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক হবে বলেছে। তার মানে এই যে ফোর্সটা হবে সেই ফোর্সটা হবে দূরত্ব ছিল আর, তার বর্গের সাথে কি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে 1/r², 1/r²। বর্গের ব্যস্তানুপাতিক বলেছে তাহলে স্বাভাবিক বিষয়, বর্গের ব্যস্তানুপাতিক বলেছে মানে দূরত্ব মানে আর, তার বর্গ মানে r², তার সাথে কি, তার সাথে ব্যস্তানুপাতিক বলেছে, ব্যস্তানুপাতিক বলেছে মানে 1/r² হবে, 1/r² হবে। এইটাই বলা হচ্ছে সেকেন্ড সূত্রতে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড সূত্র। এবার এই দুটো সূত্রকে যদি তুমি কম্বাইন করো, বাঁ দিকটাতে f রয়েছে তাই বাঁ দিকটাতে একটাই f হবে, মাঝখানে সমানুপাতিক রয়েছে সমানুপাতিক হবে, Q1 Q2 উপরে রয়েছে Q1 ইন্টু Q2 হবে, নিচে দেখো r² রয়েছে, নিচে দেখো r² রয়েছে, নিচে দেখো r² হবে। তাহলে এইটা হচ্ছে সমানুপাতিক, f সমানুপাতিক Q1 Q2 বাই হচ্ছে r²। এইটা হচ্ছে ফর্মুলা দাঁড়ালো, ওভারঅল ফর্মুলা এইটা দাঁড়ালো। এবারে আমরা যখন দুটো পদ্ধতি নিয়ে হিসাব করব, একবার হিসাব করা হবে সিজিএস পদ্ধতিতে, একবার হিসাব করা হবে এসআই পদ্ধতিতে। ভালো করে শোনো, এই যে f সমানুপাতিক Q1 Q2 বাই r² লিখলাম, এটা দুটো পদ্ধতির জন্য করা হবে। একবার করা হবে সিজিএস এর জন্য আর একবার করা হবে এসআই পদ্ধতির জন্য, দুটো পদ্ধতির জন্য করা হবে। যখন সিজিএস পদ্ধতির জন্য করব, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এই এখানে ইকুয়াল টু সাইন আসবে, তার সঙ্গে একটা 1/k মাল্টিপ্লাইতে থাকবে, একটা 1/k মাল্টিপ্লাইতে থাকবে। তার মানে ব্যাপারটা হলো এইটা যে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিই তাহলে এটা হবে f ইকুয়ালস টু, সমানুপাতিক উঠে গেলে 1/k ইন্টু দুটো আধানের গুণ বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার, f ইজ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই হচ্ছে r²। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে একটা ইকুয়াল টু থাকবে, 1/k থাকবে, তারপর Q1 Q2 বাই r², এইটা হবে ভ্যালু। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে যে ধ্রুবকটা আসবে সেটা 1/k দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয়, 1/k দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয়। আচ্ছা, এসআই তে যদি হিসাব করি তখন f ইজিক্যাল টু যেটা হবে, f ইজিক্যাল টু যেটা হবে, এই সমানুপাতিক চিহ্ন উঠে যাবে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানটা থাকবে 1/4 পাই এপসিলন, ঠিক আছে, 1/4 পাই এপসিলন। জেনারেলি তোমাকে শূন্য মাধ্যমে হিসাব করতে বলবে, যদি শূন্য মাধ্যমে বলে তখন এখানে এপসিলন নট ইউজ করবে। তারপর এইখানটাতে যেরকম Q1 ইন্টু Q2 বাই যেরকম r² আছে সেরকম r² লিখবে, f ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই r²। তাহলে দেখো দুটো কেস আমরা এখানে পাবো, একটা পাবো সিজিএস পদ্ধতির জন্য, একটা পাবো এসআই পদ্ধতির জন্য। কি কাজ? কাজটা হচ্ছে এইটাই যে এখানে যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে সেই সমানুপাতিক চিহ্নটা উঠে গেলেই আমরা জানি একটা ধ্রুবক আসে। যখন সিজিএস পদ্ধতিতে করব এই সমানুপাতিক চিহ্ন তুলে দেবো, দেওয়ার পরে 1/k টাকে ধ্রুবক হিসাবে লিখবো। আর যখন এসআই পদ্ধতিতে হিসাব করব সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার পরে 1/4 পাই এপসিলন নট এই জিনিসটাকে আমরা ধ্রুবক হিসাবে লিখব। এই দুটো হচ্ছে কাজ। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, এখানটাতে মাথায় রাখবে এই যে এপসিলন নট ইউজ করেছি এটার মানে হচ্ছে এটা শূন্য মাধ্যমে আছে এবং এসআই পদ্ধতিতে আছে, শূন্য মাধ্যমে আছে এবং এসআই পদ্ধতিতে আছে। তাহলে এই যে জিনিসটা এই 1/4 পাই এপসিলন নট এই কথাটার মানে থেকে বোঝা যাচ্ছে যে এটা শূন্য মাধ্যমে আছে। এটা কিসে আছে? শূন্য মাধ্যমে আছে, শূন্য মাধ্যমে আছে এবং এসআই পদ্ধতিতে এটাকে হিসাব করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানটাতে একবার লিখে দিচ্ছি তোমাদের সামনে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি, দুটো পদ্ধতি আছে। তাহলে এফ ইজিক্যাল টু আমরা একটা ফর্মুলা দেখলাম, সেটা কি দেখলাম? দেখলাম হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে r²। এইটা হচ্ছে ফর্মুলা।
এটা হচ্ছে সিজিএস এর জন্য হবে না, সিজিএস এর জন্য এখানটাতে কি থাকবে, সিজিএস এর জন্য এই জায়গাটাতে থাকবে হচ্ছে কে থাকবে, সিজিএস এর জন্য এখানে কে থাকবে, দেখবে সিজিএস এর জন্য তাই ফর্মুলা তৈরি করেছিলাম 1/k q1 q2 r²। দেখে নাও এখানে সিজিএস এর জন্য ছিল 1/k q1 q2 r², এটা সিজিএস পদ্ধতির জন্য ছিল। এসআই পদ্ধতির জন্য ছিল f = 1/4 পাই এপসিলন, নরমালি হয় এখানে হয় q1 * q2 বাই হচ্ছে r², এটা নরমালি হয়, এটা নরমালি হয়। এবার যখন বায়ু মাধ্যমে হিসাব করা হবে, যখন বায়ু মাধ্যম বলা হবে বা যখন শূন্য মাধ্যম বলা হবে, তখন আমি একটা কথা কি ইউজ করতে বলেছি, এই জায়গাটাতে ইউজ হবে 1/4 পাই এপসিলনের সাথে 0 এপসিলন নট, যার মান হচ্ছে 9 × 10⁹, এইটা হচ্ছে মান, এইটা আমরা ইউজ করব। তাহলে কি বললাম, যেখানটাতে এপসিলন থাকবে সেখানটা থাকবে 1/4 পাই এপসিলন নট ইউজ করা হবে, এপসিলনের নিচে 0 ইউজ করা হবে। এসআই পদ্ধতিতে হবে এবং বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলা থাকবে তখন, এবং এই 1/4 পাই এপসিলন নট এটার একটা ফিক্স মান আছে, সেটা হচ্ছে 9 × 10⁹, এটা হচ্ছে একটা ফিক্স মান, ঠিক আছে। তার মানে তখন যে এফ এর যে ফর্মুলাটা দাঁড়াবে, এফ এর যে ফর্মুলাটা দাঁড়াবে এখানে সেই মানটা বসালে 1/4 পাই এপসাইলন নট ইন্টু q1 * q2 বাই হচ্ছে কি, বাই হচ্ছে r²। এইটা আমরা তখন ফর্মুলা হিসাবে ইউজ করব। কোন পদ্ধতিতে ইউজ করব, এসআই পদ্ধতিতে ইউজ করব। কোন মাধ্যমে ইউজ করব, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে ইউজ করব। তাহলে যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলে দেবে এবং এসআই পদ্ধতি বলে দেবে, তখন সেই ক্ষেত্রে এফ এর মান হচ্ছে 1/4 পাই এপসিলন নট q1 q2 r²। কিন্তু যখন সিজিএস পদ্ধতি বলে দেবে তখন ফর্মুলা হচ্ছে f = 1/k q1 q2 r², এটা সিজিএস পদ্ধতির জন্য। যদি এর মধ্যে এখন উল্লেখ করে দেয় যে এটা বায়ু মাধ্যম বা উল্লেখ করে দেয় এটা শূন্য মাধ্যম, তখন কে এর জায়গাতে আমরা 1 পুট করে থাকি, তখন কে এর জায়গাতে কত পুট করে থাকি, 1 পুট করে থাকি। তো এখানে কে এর জায়গাতে 1 পুট করলে এফ এর যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে q1 * q2 বাই হচ্ছে r²। কে এর জায়গা 1 বসাবো, এখানে 1 বসালে 1/1 তো কেটেই যাবে, থাকবে না কিছু, তাহলে শুধু থাকবে f = q1 q2 r², q1 q2 r²। এটা হচ্ছে কিসের মান হবে, এটা দাঁড়াবে f এর মান, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি সিজিএস পদ্ধতি বলে তখন কে এর জায়গাতে 1 পুট করলে মান দাঁড়াবে q1 q2 r², তাহলে f = q1 q2 r²। যদি সিজিএস পদ্ধতি না বলে এসআই পদ্ধতি বলে, তখন এই জায়গাতে এই যে এপসাইলন দেখতে পাচ্ছ সেখানে এপসাইলন নট ইউজ করতে হবে, তখন 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট এর মান হবে 9 × 10⁹, এইটার মান হবে 9 × 10⁹। তাহলে এফ এর জায়গায় এফ থাকলো, ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু থাকলো, এখানে হবে 1/4 পাই এপসিলন নট q1 q2 r², q1 q2 r²। এইটা হচ্ছে সমীকরণ দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাকে কিছু কথা আমি এখানটাতে বলিনি, যে জিনিসগুলো কি জিনিস সেই জিনিসগুলো বলিনি, সেই জিনিসগুলো একে একে বলছি, ভালো করে শোনো। প্রথম কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, 2-3টে প্রশ্ন জিজ্ঞাসা করে। এক হচ্ছে, স্যার এখানে স্থিরটা কি, কেন বললো? অ্যাকচুয়ালি কুলম্ব যখন এই সূত্রটার ডিসকভার করে, তখন কুলম্বের সূত্রতে এই দুটো আধানকে স্থির অবস্থাটাকে ধরে নিয়ে তারপর তার হিসাব করা হয়। কি বললাম, দুটো আধানকে স্থির অবস্থা ধরে নিয়ে তারপর তার হিসাব করা হয়। বা বলা যেতে পারে যে দুটো আধান যদি মুভিংও থাকে, সেই দুটো আধান একে অপরের সাপেক্ষে স্থির বলে মনে হবে, ঠিক আছে। তাহলে সেই কনসেপ্ট ধরে এই কুলম্বের সূত্রের এক্সপেরিমেন্ট হয়েছিল। 2 নম্বর কথা হচ্ছে, এখানে একটা কথা আসছে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, বুঝলাম যে এই দুটো আধান, সেই দুটো আধান কাছাকাছি রয়েছে, দূরত্ব কম, আকর্ষণ বল বেশি হবে। আবার দূরত্ব বাড়িয়ে দিলাম, আকর্ষণ বল কমে যাবে। এটা আমি বুঝলাম যে দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বল কমে যায়, আর দূরত্ব কমে গেলে আকর্ষণ বল বেড়ে যায়, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা আমি বুঝলাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তাহলে আবার বর্গের কথাটা কেন আসছে? কারণ কুলম্বের সূত্রের যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন দেখা যায় যে দূরত্ব যদি তুমি 2 মিটার বাড়াও, দূরত্ব যদি ধরো এই দুটো আধানের মধ্যে দূরত্ব যদি 2 মিটার করে দাও, তখন ব্যাসার মানে ফোর্সটা 1/2² মানে 1/4 অংশ কমে যায়। দূরত্ব যদি তুমি 3 মিটার করে দাও, 3 মিটার যদি দূরত্ব করে যাও, তখন ফোর্সটা কি হয় জানো? ফোর্সটা তখন 1/3² মানে 1/9 অংশ কমে যায়, 1/3² কমে যায়। দূরত্ব যদি তুমি 4 মিটার করে দাও, তখন ফোর্সটা 1/4² মানে 1/16 অংশ কমে যায়। যদি তুমি দূরত্বটা 5 মিটার করে দাও, তখন ফোর্সটা
1/5 স্কোয়ার মানে 1/25 অংশ কমে যায়। সেই জিনিসটাই এখানটাতে বলা হচ্ছে যে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, এবং এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে যে হ্যাঁ কথাটা ঠিকঠাক আছে, এই কথাটার মধ্যে কোনো ভুল নেই, এটা এক্সপেরিমেন্টালি এই জিনিসটাকে পাওয়া গেছে। ওকে, আচ্ছা, এবার অনেকে জিজ্ঞাসা করবে স্যার এইখানটাতে যে এই যে কে আসছে বা এখানে যে 1/4πε0 আসছে, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে ধ্রুবক। এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়েছি, সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার পর এই ধ্রুবকটা এখানে ইউজ করা হয়, যেহেতু এটা কুলম্বের সূত্র থেকে প্রাপ্ত ধ্রুবক, তাই জন্য এই ধ্রুবকগুলোকে কুলম্বীয় ধ্রুবক বলে। এটাকে কি ধ্রুবক বলে? কুলম্বীয় ধ্রুবক বলে। এই যে 1/k, এই যে 1/4πε0, এগুলোকে কি বলা হয়? কুলম্বীয় ধ্রুবক বলা হয়, কুলম্বের সূত্র থেকে প্রাপ্ত, তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদেরকে এখন দুটো ফর্মুলা মনে রাখতে লাগবে। আমরা বায়ু মাধ্যমেই ম্যাক্সিমাম কেস থাকবে বা শূন্য মাধ্যমেই ম্যাক্সিমাম কেস থাকবে। কেন এই মাধ্যমেই কেন হবে? আরে বাবু, তুমি যেখানটাতে এখন দাঁড়িয়ে আছো তোমার চারপাশটাকে দেখো ভালো করে, তোমার চারপাশে এয়ার ছাড়ার অন্য কিছু নেই বা শূন্য মাধ্যম ছাড়ার অন্য কিছু নেই, বা আমি এখন যেখানে দাঁড়িয়ে পড়াচ্ছি আমার এই চারপাশে বায়ু ছাড়ার অন্য কিছু নেই। তাই জন্য পরীক্ষার যে প্রশ্নগুলো থাকবে তার 99% প্রশ্ন এরকম বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, এরকম বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলেই প্রশ্ন দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড কথা ভালো করে শুনে রাখো, যদি সিজিএস পদ্ধতিতে বলে দেয়, তাহলে কে এর জায়গাতে 1 পুট করব, 1/1 হয়ে যাবে, থাকবে না Q1 Q2/r² থাকবে, Q1 Q2/r² থাকবে, এটা এর মান। যদি এসআই পদ্ধতি বলে দেয় তাহলে এই যে 1/4πε আছে, এই এপসাইলনের জায়গাতে এপসাইলন নট কথাটা ইউজ করা হবে, আর 1/4πε0 মানে সেটার মান হচ্ছে 9 × 10⁹। চাইলে এখানে বসাতে পারো, সেটা বসালেই তোমার মান বেরিয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম জিনিসটা? তো এই হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তো চলো এখান থেকে এইটুকু পার্ট আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার এই টপিকটার উপর যেহেতু আমরা কনসেপ্ট শিখে নিয়েছি, যেহেতু আমরা ফর্মুলা শিখে নিয়েছি, এটার উপর এখন আমাদের কাজ হচ্ছে নিউমেরিক্যাল সলভ করা। চলো নিউমেরিক্যাল সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম যে নিউমেরিক্যাল আছে, এই যে নিউমেরিক্যালটা, সেই নিউমেরিক্যালটা আমরা সলভ করব, ঠিক আছে? চলো, তো আমাদের যেটা প্রথম যে প্রশ্নটা রয়েছে, আমাদের এখানে যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 0.5 মিটার দূরত্বে রাখা হয়েছে। মানে এখানে যেটা আর এর মান, দূরত্ব, সেটা হচ্ছে 0.5 মিটার, এটা হচ্ছে আর। এখান থেকে দেখো কি বলছে, তাদের মধ্যে এত নিউটন বল ক্রিয়া করে, মানে এটা ফোর্সের কথা বলে দিচ্ছে। তার মানে এটা কিসের কথা বলে দিচ্ছে? এটা ফোর্সের কথা বলে দিচ্ছে, ফোর্সের মান। তাহলে F = কত? 1.44 ইন্টু কত? 10⁻³ -3 নিউটন, এটা ফোর্সের কথা বলে দিচ্ছে। তাহলে বলছে একটি আধানের পরিমাণ অপরটির আধানের 4 গুণ, একটা আধানের পরিমাণ অপরটার আধানের 4 গুণ। তাহলে ধরলাম ফার্স্ট আধানটা হচ্ছে Q1, যার মান হচ্ছে x, আর সেকেন্ড আধানটা হচ্ছে Q2, যার মানটা হবে অপর আধানের 4 গুণ। তাহলে অপর আধানটা x ছিল, তার 4 গুণ, মানে সেটা হবে 4x। তাই হবে বাবু, বুঝতে পারলাম জিনিসটা? একটা আধানকে আমরা x ধরেছি, তাহলে অপর আধানটা কি হবে? তার 4 গুণ বলা আছে। দেখো এই দেখো এখানে কোশ্চেনে বলেছে, দেখো এখানে তাকাও, ভালো করে তাকাও, বলছে একটি আধানের পরিমাণ অপরটির 4 গুণ। অপরটার 4 গুণ মানে কি? একটা আধানকে যদি x ধরা হয়, তাহলে অপর যে আধানটা হবে, মানে সেকেন্ড যে আধানটা হবে, সেটা তার 4 গুণ হবে। 4 গুণ হবে মানে এটা হবে 4x হবে। সেকেন্ড আধানটা কি হবে? সেকেন্ড আধানটা হবে আগেরটার 4 গুণ, মানে 4x হবে। এটুকুই হবে। তাহলে বলছে ছোট আধানটির মান কত হবে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, কি করে সলিউশন করব? দেখো ইজি কোশ্চেন, ইজি সলিউশন। হ্যাঁ, সব দেখো এসআইতে দেওয়া, 0.5, 1.44 সব এসআইতে দেওয়া আছে, ঠিক আছে? তো এসআইতে দেওয়া থাকলে আমাদের সলিউশন করবার নিয়ম হলো F = 1/4πε0, আমরা শূন্য মাধ্যম ধরেই করছি যাতে আমরা মানটাকে বসাতে সুবিধা হয়, ইন্টু হচ্ছে Q1 × Q2 বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে ফোর্সের মান কত? ফোর্সের মান এইটা 1.44 × 10⁻³ এটা ফোর্সের মান। ফোর্সের জায়গায় লিখছি 1.44 × 10⁻³ এটার মান, এই যে এইটার যে ভ্যালু সেটা হচ্ছে 9 × 10⁹। তো এটার মান 9 × 10⁹ ইন্টু দুটো আধানের গুণ। প্রথম আধানটা x, দ্বিতীয় আধানটা 4x। এখানে x বসাবো, এখানে 4x বসাবো, x × 4x বসালাম। আর এখানে r মানে দূরত্ব হচ্ছে 0.5, আর এর জায়গা বসাবো 0.5 তার হচ্ছে স্কোয়ার, এটাকে বসাবো, হলো? আচ্ছা, এবারে
আমরা কি করব, আমরা একটু কাটাকাটি করব। হ্যাঁ, আমরা একটু কাটাকাটি করছি। দেখো এখান থেকে পয়েন্ট তুলছি, পয়েন্ট তুললে এখানে 100 চলে আসবে, কারণ পয়েন্টের পর 2 ঘর আছে, তাই এখানে 1-এর পরে 2টো 0 হয়ে যাবে, 100 চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো আমরা এখান থেকে 9 দিয়ে যদি 144কে কাটি তাহলে আমাদের মান থাকবে 9 9, 9 আর 5 14, 5 আর 4 তো হচ্ছে 6 নং 54, 6 নং 54, ঠিক আছে, 16 9 হচ্ছে 144 হয়। হ্যাঁ, 9 9, 5 আর 4 তো 6 নং 54 তো 16 হচ্ছে। ওকে, আচ্ছা 16 আর এখানকার 4 যদি কাটাই তাহলে এখানে আর একটা 4 থাকছে, হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো হিসাব করে কত হচ্ছে, হিসাব করে দেখাও। তাহলে এইবারে আমি একটা কাজ করছি যে এই জায়গাটা যেটা থাকছে সেটা লিখছি, 4 লিখছি ইন্টু এখানে দেখো 10-এর স্কোয়ার আছে, এটা দেখো হিসাব মতো 10-এর স্কোয়ার। এই 10-এর স্কোয়ারটাকে যদি ওপরে তুলে দিই, 10-এর স্কোয়ারটাকে যদি ওপরে তুলে দিই 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এখানে 10-এর স্কোয়ার রয়েছে, যদি ওপরে তুলে দিই 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, সেই -2 আর -3 মিলে 10 টু দি পাওয়ার -5 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -5 হয়ে যাবে আলটিমেটলি। কেন হবে বুঝেছি, 100 মানে কত, 100 মানে 10-এর স্কোয়ার, এই 10-এর স্কোয়ারটা উপরে তুলে দিলে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 আর 10 টু দি পাওয়ার -3 মিলে হচ্ছে 10 টু দি পাওয়ার -5, তাহলে 10 টু দি পাওয়ার -5 লিখলাম। আচ্ছা, এখানে থাকবে কত, এখানে থাকবে 10 টু দি পাওয়ার 9 ইন্টু থাকবে দুটো x কে গুণ করলে হবে x স্কোয়ার। আচ্ছা, এখানে 0.5 এর স্কোয়ার আছে মানে দুটো 0.5 হবে, তো 0.5 ইন্টু হচ্ছে 0.5 এইটা হবে। তো পয়েন্ট যদি তুলে দিই তাহলে এখান থেকে পয়েন্ট উঠবে, এখান থেকে পয়েন্ট উঠবে, তো নিচ থেকে দুটো পয়েন্ট উঠছে, পয়েন্টের পর 1 ঘর, পয়েন্টের পর 1 ঘর, মানে টোটাল 100, 100টা উপরে চলে যাবে, 100টা উপরে চলে যাবে, 100, 100টা উপরে চলে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন হয়েছে, এই পয়েন্ট তোলবার জন্য একটা 0 আর এই পয়েন্ট তোলবার জন্য এখানে একটা 0, 100টা উপরে চলে গেল। আচ্ছা, 5 দিয়ে 100কে যদি কাটাই তাহলে এটা হচ্ছে 5 20 100, আবার 5 দিয়ে যদি 20টাকে কাটাই তাহলে হচ্ছে 4 5 20। আচ্ছা, এই 4 আর এই 4 কেটে দিতে পারি, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা কেটে দিলাম, হয়ে গেল, এখান থেকে সব বেরিয়ে গেল মোটামুটি। আচ্ছা, এইবারে ঘটনাটা হলো যে এখান থেকে তাহলে আর তো কিছু নেই, তো সবই তো কাটাকাটি হয়ে গেছে। এই যে 10 টু দি পাওয়ার 9টা রয়েছে, এই 10 টু দি পাওয়ার 9টা এই 10 টু দি পাওয়ার -5-এর নিচে নেব, 10 টু দি পাওয়ার 9টাকে 10 টু দি পাওয়ার -5-এর নিচে নেব, নিলে দেখতে এরকম লাগবে যে 10 টু দি পাওয়ার -5 বাই হচ্ছে 10 টু দি পাওয়ার 9, এটা ইজিক্যাল টু হচ্ছে x স্কোয়ার। এবারে আমরা একটা কাজ করব যে এখান থেকে যদি 10 টু দি পাওয়ার 9 যেটা রয়েছে সেটাকে যদি আমরা উপরে তুলে লিখি, এটাকে যদি উপরে তুলে লিখি তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -14 হয়ে যাবে, এটা সমান সমান x স্কোয়ার হবে, এটা সমান সমান x স্কোয়ার হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, কারণ +9 আছে, যেই উপরে উঠে যাবে -9 হবে, -9 আর -5 মিলে -14 হবে, তো 10 টু দি পাওয়ার -14 ঠিকই আছে। আচ্ছা, এবার x এর মান যদি বার করি তাহলে √10 টু দি পাওয়ার -14 হবে, ঠিক আছে। তো স্কোয়ার যদি তুলে দিই তাহলে এবার রুট চাপবে, তো রুট চাপালে 10 টু দি পাওয়ার -14 রুট, 10 টু দি পাওয়ার -14 রুট করলে x এর যে মান আসবে সেটা আসবে 10 টু দি পাওয়ার -7 আসবে, ঠিক আছে। 10 টু দি পাওয়ার -14 রুট করলে, রুট করা মানে কি, পাওয়ারটাকে অর্ধেক করে দেওয়া, তো 14কে যদি অর্ধেক করি তাহলে সেটা 7 হয়ে যায়, 10 টু দি পাওয়ার -7 হয়ে যায়। আচ্ছা, এখন ঘটনাটা হলো এই 10 টু দি পাওয়ার -7 কথাটার অর্থ হচ্ছে 0.1 মাইক্রোকুলম, 10 টু দি পাওয়ার -7 কথাটার অর্থ হচ্ছে 0.1 মাইক্রোকুলম। কি করে বুঝলেন স্যার 0.1 মাইক্রোকুলম, কনসেপ্টটা প্রমাণ করুন। ঠিক আছে, দেখো কি করে বুঝলাম সেটাও তোমাদেরকে প্রমাণ করে বুঝিয়ে দিচ্ছি, এখানটাতে সাইডে এদিকটাতে তাকাও। দেখো নর্মালি 1 মাইক্রোকুলম এটা ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার -6, এটা 1 মাইক্রোকুলম কথাটার অর্থ, 1 মাইক্রোকুলম কথাটার অর্থ হচ্ছে 10 টু দি পাওয়ার -6। এখন 1 মাইক্রোকুলম না করে যদি আমি 0.1 মাইক্রোকুলম করি তাহলে স্বাভাবিক বিষয় এটা কত হবে বলো তো, 0.1 মাইক্রোকুলম করলে কত হবে বলো, আমি ঐকিক নিয়ম করে তোমাদেরকে বোঝাচ্ছি। 1 মাইক্রোকুলম সমান 10 টু দি পাওয়ার -6, তাহলে 0.1 মাইক্রোকুলম সমান হবে 0.1 এর সাথে এটার গুণ, 10 টু দি পাওয়ার -6 এর সাথে গুণ হবে 0.1, আর তলায় এই 1টা ভাগ হবে, তলায় 1টা ভাগ হবে। এবার পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 চলে আসবে, তো এখানে 10 টু দি পাওয়ার 1 আছে,
তো এই 10 টু দি পাওয়ার 1টা যদি উপরে তুলে দিই 10 টু দি পাওয়ার -1 হয়ে যাবে আরো। তো 10 টু দি পাওয়ার -6 আর এই 10 টু দি পাওয়ার -1 মিলে টোটাল 10 টু দি পাওয়ার -7 আসবে। তো হিসাব করে আসবে 10 টু দি পাওয়ার -7 আসবে। ঠিক আছে, তো সোজা কথা একটাই জিনিস যে এই 10 টু দি পাওয়ার -7 এই কথাটার মানে হচ্ছে 0.1 মাইক্রোকুলম। এই কথাটার মানে 10 টু দি পাওয়ার -7 মানেই 0.1 মাইক্রোকুলম, এটার মানেই হচ্ছে তাই। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে আসবো হচ্ছে সেকেন্ড কোশ্চেনে। এই কোশ্চেনটা দারুণ একটা কোশ্চেন। দেখো কোশ্চেনে কি বলছে, দেখো এটা সিজিএস এ দেওয়া আছে, দেখো ডাইনে দিয়েছে মানে সিজিএস এ দিয়েছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলছে দেখো, বলছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য স্থানে 9 ডাইন, শূন্য স্থানে বিকর্ষণ বল 9 ডাইন। তার মানে আমরা এই জায়গাতে আমরা একটা জিনিস করতে পারি, F ইজিক্যাল টু আমাদের নর্মালি ফর্মুলা হয় 1/k Q1 ইন্টু Q2 বাই হচ্ছে R², এটা সিজিএস এর জন্য 1/k Q1 Q2 বাই R², এটা নর্মাল ফর্মুলা। যেহেতু প্রথমবারে বলেছে শূন্য স্থানে বলেছে মানে এই যে কে এর জায়গাতে 1 পুট করতে হবে, তখন ফোর্স কত দাঁড়াবে, ফোর্স দাঁড়াবে 9 ডাইন। তার মানে ফোর্সের যে জায়গাটা এখানে আমরা 9 লিখবো আর কে এর জায়গাতে 1 লিখবো, তাহলে 1/1 হবে ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে R²। এবার এইখান থেকে নিচে R²টাকে এদিকে গুণ করো, তাহলে হবে 9R² সমান হবে Q1 ইন্টু Q2। এটা হচ্ছে প্রাথমিক কেসের জন্য গেল। ঠিক আছে, এটা কখন হলো, যখন শূন্য স্থানে বলা থাকবে তখন কে এর জায়গাতে 1 পুট করব, আর তখন ফোর্স কত বলা আছে, বল বলা আছে 9 ডাইন, তো ফোর্সের জায়গায় 9 পুট করব। তখন এই R²টা 9 এর সাথে গুণ হবে 9R², Q1 আর Q2 আছে তো Q1 Q2 লিখে দেবো। এটা হচ্ছে প্রথম সমীকরণ গেল, এটা হচ্ছে ফার্স্ট সমীকরণ গেল। সেকেন্ড কথা আমাদেরকে কি বলেছে, কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যে কোনো একটা অন্য মিডিয়ামে ফোর্স হচ্ছে কত, 4 ডাইন। যে কোনো একটা অন্য মিডিয়ামে ফোর্স কত, 4 ডাইন হচ্ছে ফোর্স। আচ্ছা, ফোর্স যদি 4 ডাইন হয় তাহলে আমরা হিসাবটা এইভাবে করি, তখন আমরা এইভাবে হিসাব করি যে ফোর্স ইজিক্যাল টু, তখন হচ্ছে ফর্মুলা হচ্ছে 1/k Q1 ইন্টু Q2 বাই হচ্ছে R²। তখন অন্য কোনো পরাবৈদ্যুতিক মিডিয়ামে ফোর্স কত, ফোর্স বলেছে 4 ডাইন, তাহলে ফোর্সের জায়গায় প্রথম কথা আমরা 4 ইউজ করব, 1/k দেখো এখানে তাকাও, ইজিক্যাল টুর জায়গায় ইজিক্যাল টু লিখবো। এই 1/k এর মানটা এখনো জানি না, 1/k এর মানটা জানি না, এটাই তো বার করতে হবে, কেটাকেই তো বার করতে হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকেই তো বার করতে হবে। Q1 Q2 মান অলরেডি বার করা হয়ে গেছে 9R²। এই যে Q1 Q2 মান অলরেডি বেরিয়ে গেছে 9R², সেটা এখানে বসাও, 9R² বাই R² কেটে দাও, তাহলে এইখানে থাকা দেখো, এবার দেখো কি সুন্দরভাবে বেরিয়ে যাবে, দেখো এখান থেকে দেখো কি করে বেরোবে। ঠিক আছে, এদিকে তাকাও, তাহলে এই নিচে থাকা কেটাকে উপরে পাঠাবো আর উপরে থাকা 4টাকে নিচে নামাবো, তাহলে নিচে থাকা কেটা যেই উপরে চলে যাবে এখানে কে থাকবে, আর এই 4টাকে নিচে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 9/4, কে এর মান দাঁড়াবে 9/4। এই কেটাকে উপরে পাঠিয়ে দেবো আর 4টাকে নিচে নামিয়ে দেবো, 9/4 হচ্ছে ভ্যালু, কে এর মান হচ্ছে 9/4 হচ্ছে ভ্যালু। 9/4 মানে কোনটা ভ্যালু, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 9/4 হচ্ছে কারেক্ট অ্যান্সার গেল। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কথা বললেই জানবে, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কথা বললেই তুমি জানবে যে তোমাকে কে এর মান তোমাকে বার করতে দিচ্ছে, যে কে এর মান, সেই কে এর মানটাকে তোমাকে বার করতে দিচ্ছে। ওকে, চলো, তো নেক্সট এই প্রবলেমও আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। দেন তোমাদেরকে যে প্রবলেমটা আমি শেখাবো সেই প্রবলেমগুলো করবার জন্য তোমাদেরকে কিছু বিশেষ ফর্মুলা জানতে লাগবে বা কনসেপ্ট দিয়ে হবে। দেখো যেমন এই কোয়েশ্চেনটা দেখো, দারুণ একটা প্রশ্ন। ঠিক আছে, দারুণ একটা প্রশ্ন, দুর্দান্ত লেভেলের একটা কোয়েশ্চেনটাতে কি বলছে দেখো, বলছে 3ESU 4ESU 5ESU ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু 3টিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, তার 3টে শীর্ষবিন্দুতে এরকম 3, 4, 5-এর 3টে আধান রয়েছে। তাহলে একটা ছবি আঁকছি, সবার আগে দেখো এই জায়গাতে এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করতে জানলেই তুমি আসল কোশ্চেন করতে পারবে। এই হচ্ছে ত্রিভুজ রয়েছে, এরকম এই ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুতে মনে করো 5ESU আধান রয়েছে, এটাতে মনে করো হচ্ছে 3ESU আধান রয়েছে, আর এটাতে মনে করো হচ্ছে 4ESU আধান রয়েছে। এরকম 3টে শীর্ষবিন্দুতে 3টে আধান রয়েছে। আচ্ছা, কোয়েশ্চেনে কি জিজ্ঞাসা করছে, বলছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ভালো কথা, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার মানে
এইটাও হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, প্রত্যেকটা 10 10 10 10 করে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোয়েশ্চেনে এখনো কি জানতে চাইছে, বলছে বৃহত্তম আধানের ওপর ক্রিয়াশীল বলের মান কত। বড় আধানটার ওপর ক্রিয়াশীল বলের মান, বড় আধানটার ওপর ক্রিয়াশীল বলের মান মানে 5টা বড়, এর ওপর কত ফোর্স কাজ করবে সেটা জিজ্ঞাসা করছে। এবার ভালো করে এই জায়গাগুলো শোনো, এই জায়গাগুলো বোঝবার চেষ্টা করো। দেখো এই জায়গাতে একটা জিনিস যদি তুমি দেখো, এইখানে 3টা হচ্ছে প্লাস চার্জ আর 5টাও কিছু বলা নেই, মানে 5টা হচ্ছে প্লাস চার্জ। তো স্বাভাবিক বিষয় যে এই পজিটিভ আধানটার এর ওপর ফোর্স জিজ্ঞাসা করেছে, এর ওপর টোটাল ফোর্স কত জিজ্ঞাসা করেছে, তার মানে এর ওপর বাকি আধানগুলো কে কি ফোর্স দিচ্ছে সেটাই আমরা দেখবো ভালো করে। এই আধানটার ওপর বাকি আধানগুলো কে কি ফোর্স দিচ্ছে সেইটাই আমরা দেখবো এখান থেকে। তাহলে দেখো এখানে থাকা +3 চার্জটা এখানে থাকা +5 চার্জটাকে স্বাভাবিক বিষয় বিকর্ষণ করবে, এটাই তো নিয়ম। এখানে থাকা পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করবে, এটাই নিয়ম। তাই জন্য আমি বলতে পারি যে এইখানে থাকা +3 চার্জটা এই +5 চার্জটাকে কি করবে, এই দিক বরাবর ঠেলা মারবে, ঠেলা মারবে, এই যে ঠেলা মারছে ঠেলা মারছে ঠেলা মারছে, হাট 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 হাট, এইভাবে ঠেলা মারবে। তো এটাকে এরকম ভাবে ঠেলা মেরে কি করবে, এটাকে এই দিকে পাঠানোর চেষ্টা করবে, এই দিকে পাঠানোর চেষ্টা করবে, মানে ফোর্সটা কাজ করবে এই দিক বরাবর। স্বাভাবিক বিষয় 3 ইউনিট চার্জটা এখানে থাকা +5 ইউনিটটাকে এই দিক বরাবর ঠেলবে, এই দিক বরাবর ঠেলবে, বিকর্ষণ করবে। তো একে বিকর্ষণ করবে, তো বিকর্ষণ করবে মানে কি এই দিকে ঠেলবে, হয়ে গেল জিনিসটা। আচ্ছা, তো এই ফোর্সটার নাম দিলাম আমরা F1। আচ্ছা, F1 এর মানটাও একটু সাইডে বার করে নেওয়া যাক, কত হবে দেখো। F1 এর মানটাও যদি আমরা সাইডে বার করি, F1 এর মানটা হবে দুটো আধানের গুণ, ফর্মুলা এটা তো Q1 × Q2 বাই হচ্ছে R², এটা আমাদের ফর্মুলা। তো F1 এর মান যেটা দাঁড়াবে দুটো আধানের গুণ, দুটো আধানের গুণ মানে 3 × 5, দুটো আধানের গুণ হবে 3 × 5 বাই দূরত্বের স্কয়ার। দূরত্ব কত, দূরত্ব আছে 10, দূরত্ব 10 আছে, তাহলে এখানে লিখবো 10 তার স্কয়ার, মানে ভ্যালু বের হচ্ছে F1 এর যে মান সেটা হচ্ছে 3 5 15, ওপরে হচ্ছে 15 আর নিচে কত, নিচে হচ্ছে 100, 15/100 হচ্ছে ভ্যালু, 15/100 হচ্ছে ভ্যালু, এতটুকু পর্যন্ত বেরোলো। আচ্ছা, সেকেন্ড F2 বার করবার চেষ্টা করব। এবার 4 ইউনিট চার্জটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, আর এই +5 চার্জটা সেটাও পজিটিভ চার্জ। তো স্বাভাবিক বিষয় এই চার্জটা ওই প্লাস চার্জটাকে এই দিক বরাবর ঠেলবে, এই দিক বরাবর ঠেলবে, এই দিক বরাবর ঠেলবে, তার মানে এই প্লাস চার্জটা এখন ঠেলবে এই +5 ইউনিট চার্জটাকে এই দিক বরাবর ঠেলবে, ঠিক আছে। এই প্লাস চার্জটা এই +5 ইউনিট চার্জটাকে ওই দিক বরাবর ঠেলে দেবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার F2, ঠিক আছে। আচ্ছা, এটা যদি F2 হয় তাহলে F2 এর মানটা বার করবার চেষ্টা করো। F2 = সেম ফর্মুলা দাঁড়াবে, ফের দুটো আধানের গুণ 4 আর 5 এর গুণ দাঁড়াবে, তাহলে 4 × 5 দুটো আধানের গুণ বাই হচ্ছে দূরত্বের স্কয়ার। দূরত্ব কত করে আছে, 10 করে দূরত্ব, তাহলে হচ্ছে 10 তার হচ্ছে স্কয়ার, হয়ে গেল, এটা বেরিয়ে গেল। আচ্ছা, তার মানে দুটো ফোর্স এখানে কাজ করছে, একটা ফোর্স কাজ করছে এদিক বরাবর, একটা ফোর্স কাজ করছে এদিক বরাবর, দুটো ফোর্স কাজ করছে। দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ কত সেটা জানতে হবে। দেখো কোশ্চেনের মধ্যেই বলা ছিল যে এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা দেখো খেয়াল করো, দেখো দেখো বলা আছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলা আছে। সমবাহু ত্রিভুজ মানে তার প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়, তার মানে এই ত্রিভুজের এই জায়গার যে কোণটা এটাও 60 ডিগ্রি, এখানকার যে কোণটা এটাও 60 ডিগ্রি, এখানকার যে কোণটা এটাও 60 ডিগ্রি। এবার আমরা একটা জিনিস জানি যে এইখানকার কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে এই জায়গার কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এটা কি কোণ, বিপ্রতীপ কোণ। এটা 60 মানে এটা 60, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ উল্টো দিকের কোণ 60 ডিগ্রি হবে। তাহলে F1 ফোর্স আর F2 ফোর্স এর মাঝের কোণ হচ্ছে 60 ডিগ্রি। F1 ফোর্স F2 ফোর্স এর মাঝের যে কোণ, সেই মাঝের কোণটা কত, মাঝের কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখান থেকে আমাদের F2 এর মান থাকলো আর এখান থেকে আমাদের F1 এর মান থাকলো, এই দুটো মান আমাদের বার করা থাকলো। এবারে শোনো, এবারে আমাদেরকে এই মাঝের কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে নেট ফোর্স বার করবার নিয়ম হচ্ছে, দুটো ভেক্টর কাজ করলে তার নেট ভেক্টর বার করবার নিয়ম হচ্ছে, দেখবা আগের বছরে শিখেছিলে তোমরা, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, আমি লিখে দেখাচ্ছি তোমাকে। r² = a² প্লাস হচ্ছে b² প্লাস হচ্ছে 2ab তার সাথে হচ্ছে cos θ, এটা হচ্ছে ফর্মুলা হয়। তাই তো শিখেছিলে আগের বছরে, a² + b² + 2ab cos θ, এটাই ফর্মুলা ছিল। তো এখানেও তাই ইউজ করব, r² = a বলতে ফার্স্ট যে ফোর্সটা ছিল, ফার্স্ট ফোর্সটা কত ছিল, 15/10², 15/10² ছিল। তাহলে এর জায়গাতে লিখবো 15/10 তার স্কোয়ার, আবার এটারও স্কোয়ার আছে, ভালো কথা, প্লাস বি বলতে সেকেন্ড ফোর্সটা,
সেকেন্ড ফোর্সটা কত ছিল 20/10 এটা সেকেন্ড ফোর্স ছিল। তাহলে এখানটাতে আমরা লিখবো বির জায়গাতে 20/10 লিখবো, তার আবার কত আছে, তার আবার স্কোয়ার আছে, লিখলাম, প্লাস 2 আছে 2 লিখলাম। এ বলতে ফার্স্ট ফোর্স, ফার্স্ট ফোর্স কত, ফার্স্ট ফোর্স হচ্ছে 15/10 তাহলে ফার্স্ট যে ফোর্সটা রয়েছে এ এটা হচ্ছে 15/10 ইন্টু বি বলতে হচ্ছে সেকেন্ড ফোর্স 20/10 তো 20 হচ্ছে কত 20/10 ইন্টু কস, আর থিটার মান কত, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। দেখে নাও এই যে এই F2 ফোর্স আর এই যে F1 ফোর্স তার মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই থিটার জায়গাতে আমরা 60 ডিগ্রি ইউজ করতে পারি। হয়ে গেল। এবারে এইটাকে সলিউশন তুমি নিজের মতন করে করে আর এর মান যদি বার করতে পারো সেটাই হচ্ছে তোমার লব্ধি ফোর্সের মান, যেটা বার করতে দিয়েছে সেটা বেরিয়ে যাবে। কি করে হিসাব করতে হয় দেখো, r স্কয়ার সমান সমান 15 স্কয়ার বলতে 225 আর এখানে 10 স্কয়ারের স্কয়ার বলতে 10⁴ প্লাস 20 স্কয়ার বলতে 400 আর এখানে 10 স্কয়ারের স্কয়ার বলতে 10⁴। ওকে, আচ্ছা দেন দেখো তোমার এখানে প্লাস থাকছে 2 ইন্টু এখানে থাকছে 15 ইন্টু 20, 15 ইন্টু 20 করে দেখো 300 আসবে, উপরে 300 হবে আর নিচে 10 স্কয়ার ইন্টু 10 স্কয়ার করলে এটা হয়ে যাবে 10⁴ ইন্টু cos 60 ডিগ্রির মান কত, হাফ, 2 আর 2 কেটে গেল। তাহলে এবারে দেখো হর থেকে কত কমন যাচ্ছে, 10⁴ আছে, তো 10⁴ ধরে কমন নিয়ে নেবো এখান থেকে, 10⁴ ধরে কমন নিয়ে নেবো, ঠিক আছে, 10⁴ ধরে আমি কমন নিয়ে নিলাম। তাহলে r স্কয়ারের মান দাঁড়াবে, হরে দাঁড়াবে 1/10⁴, তার মানে ব্র্যাকেটের মধ্যে কোন মানগুলো থাকবে 225, 400 আর 300, তাহলে থাকছে 225 প্লাস থাকছে হচ্ছে 400 প্লাস থাকছে হচ্ছে কত 300, ঠিক আছে, এই হচ্ছে মানগুলো থাকছে। তো ওভারঅল হিসাব করে কত আসছে দেখো, 400 আর 300 700, 700 আর 225 মানে 925 থাকছে। তাহলে r স্কয়ারের যে মান দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 925 আর নিচে কত দাঁড়াচ্ছে, নিচে দাঁড়াচ্ছে 10⁴, এটা মান হচ্ছে। আচ্ছা, তাহলে r স্কয়ারের মান দাঁড়ালো 925/10⁴, তার মানে শুধু r এর যদি মান বার করি তাহলে ওটার মাথায় রুট চাপবে, তাহলে ওইটার মাথায় কি হবে, রুট চাপবে। তার মানে দেখো এখানটা থেকে যদি আমরা শুধু r এর মান বার করি, যদি আমরা শুধু r এর মান বার করি তাহলে রুট আন্ডার এই যে 925 রয়েছে, 925 তো থাকবে আর নিচে যেটা 10⁴ রয়েছে সেটাও থাকবে, এই টোটালটার মাথায় রুট চাপবে। ওকে, এবার তুমি একটা কাজ করে দেখো, আমি তোমাকে একটা কনসেপ্ট বলছি এখান থেকে, 10⁴ এর রুট করলে বাইরে 10 স্কয়ার হয়ে বেরিয়ে আসবে, এইটুকু কনসেপ্ট আছে। 10⁴ এর রুট করছি তার মানে স্বাভাবিক বিষয় পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে, 10 স্কয়ার হয়ে বেরিয়ে আসবে, এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। 925 এর রুট করলে কি হবে স্যার, 925 এর যদি রুট করি তাহলে কি ঘটনা ঘটবে, এইটা হচ্ছে প্রশ্ন, মনোযোগ সহকারে শুনবে। 925 এর যদি রুট করা হয়, যেহেতু তোমার মান জানা নেই, 900 রুট তুমি জানো 30 হয় আর 31 এর স্কয়ার করলে 961 বোধহয় আসে, ঠিক আছে, তো ওই 30 এর থেকে সামান্য বেশি, 30 এর থেকে সামান্য বেশি হচ্ছে, এই যে 900 রুট করলে কত হবে 30 হয় না, 900 রুট করলে 30 হয়, তো 925 এর রুট করছি মানে 30 এর থেকে সামান্য বেশি। তো আমি ধরে নিলাম রুট করে ওই অ্যারাউন্ড 30 মতোই আসছে, অ্যারাউন্ড 30 মতোই আসছে, অ্যারাউন্ড 30 মতো। 900 রুট করলেই তো 30 হয়, তো 925 এর রুট করছি মানে 30 এর কাছাকাছি অ্যান্সার আসবে। আমি 30 ধরেই চালাচ্ছি আপাতত। তো 30 ধরেই যদি চালাই তাহলে এটা কত হচ্ছে দেখো, উপরে 30 হচ্ছে আর নিচে 100 হচ্ছে, একটা জিরো কেটে যাবে, 3/10 করো, 3/10 করলে এটার অ্যান্সার আসবে 0.3, 3/10 করলে 0.3 অ্যান্সার আসবে। 0.3 মানে কোন অপশন কারেক্ট, 0.3 মানে কোন অপশন কারেক্ট, অপশন সি কারেক্ট, এটাই সি কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটাও আমাদের কিন্তু হয়ে গেল। চলে আসবো হচ্ছে পরবর্তী কোশ্চেনে, 0.3 হয়ে গেল। এবার চলে আসবো হচ্ছে এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলো দারুণ কোশ্চেন, ঠিক আছে। কি বলছে দেখো, কোশ্চেন দেখো ভালো করে বুঝবে, দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 2su, অপর একটি বিন্দু আধানের মান q, আধান তিনটি একটি সরল রেখার উপর অবস্থিত, প্রতিটি আধান সাম্যাবস্থায় আছে, q আধানটির মান ও প্রকৃতি কত, এটা জানতে চেয়েছে। তাহলে দেখো ভালো করে আগে কথাটা বোঝো, দুটো আধান ঋণাত্মক, দুটো আধান -2su করে, দুটো ঋণাত্মক আধান আছে, এখানে একটা আধান আছে -2su, এখানে আর একটা আধান আছে, এটা আছে -2su, আর এদের মাঝামাঝি কোনো একটা জায়গাতে এরকম একটা জায়গাতে q আধান রাখা আছে, যেটা কিনা সাম্যাবস্থায় আছে, না এ এদিকে সরে যাচ্ছে, কেউ সরছে না, প্রতিটা আধান সাম্যাবস্থায় আছে। কোশ্চেনের মধ্যে দেখো কি বলা আছে, বলছে প্রতিটি আধান সাম্যাবস্থায় আছে, প্রতিটি আধান সাম্যাবস্থায় আছে মানে
প্রতিটি আধান সাম্যাবস্থায় আছে, মানে না এ এই দিকে যাবে, না এ এই দিকে যাবে, না এ নড়ে যাবে, না এ নড়ে যাবে, কেউ নড়বে না, সবাই সবার মতন জায়গা থাকবে, এরকম থাকবে। তো স্বাভাবিক বিষয়। দূরত্ব কতটা বলেছে কি? দূরত্বের কথাও বলিনি। আচ্ছা, ভালো কথা। দূরত্ব যদি না বলা থাকে, আমি একটা কাজ করছি, আমি এখান থেকে এইটুকু দূরত্বকে আর ধরে নিচ্ছি, আমি এখান থেকে এইটুকু দূরত্বকে আর ধরে নিচ্ছি, ঠিক আছে? অন্য কিছু ধরতে পারো, অসুবিধা কিছু নেই, একই আসবে দূরত্বটা। তুমি যদি মনে করো না আমি এই দূরত্বটাকে আর ধরবো না, এটাকে আমি এক্স ধরবো, বা আমি পুরোটাকে এক্স ধরে নিচ্ছি, পুরোটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? পুরো দূরত্বটাকে এক্স ধরে নিচ্ছি, তার মধ্যে এটুকু আর, তাহলে এইটুকু হবে আর মাইনাস এক্স, এরকম ধরে করো, সব থেকে বেটার, ঠিক আছে? পুরো ডিস্টেন্সটা এখান থেকে স্টার্ট করে এইটুকু পর্যন্ত এক্স, তার মধ্যে এইটুকু আর ধরে নিয়েছি, তাহলে বাকিটা হবে আর মাইনাস এক্স। প্রত্যেকে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে মানে এই দুটো আধানকে গুণ করে তাকে দূরত্ব স্কোয়ার দিয়ে ভাগ করো, 2 ইন্টু কিউ, দুটো আধানকে গুণ করো, করে এই যে দূরত্ব আর আছে তার আর স্কোয়ার দিয়ে ভাগ করো। এটা এই দুটো আধানের মধ্যে কত ফোর্স কাজ করছে সেটা বেরোলো, ঠিক আছে? এবারে আমরা এই আধানটা আর এই আধানটার মধ্যে ফোর্স বার করব। এই আধানটার মধ্যে ফোর্স বার করলে হবে যেটা, সেটা হচ্ছে আধান আর আধানের গুণ, কিউ ইন্টু 2 এর গুণ বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর মাইনাস এক্স, তার হচ্ছে হোল স্কোয়ার, এটাই হবে, ঠিক আছে? আধান ইন্টু আধান, দুটো আধানের গুণ বাই দূরত্ব, দূরত্ব হচ্ছে আর, তাহলে দূরত্বের স্কোয়ার মানে আর স্কোয়ার, ফের আধান ইন্টু আধান, দুটো আধানের গুণ বাই এই দুটো আধানের মধ্যে দূরত্ব হচ্ছে আর মাইনাস এক্স, তো আর মাইনাস এক্স স্কোয়ার, এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবারে আমরা কি করে করব? এবারে আমরা দেখো ইজিলি ক্যালকুলেট করতে পারবো। শোনো, প্রথম কথা হচ্ছে 2Q যদি কেটে দিই, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। আর একটা কথা বলে দিই, আধানের সাইনটা মাইনাস আছে ঠিকই, তো এখানে মাইনাস আর এখানে মাইনাস কিন্তু লেখা যাবে না। আধানের মান যদি মাইনাসেও থাকে, যখন তুমি ইলেকট্রিক ফিল্ডের কোনো কোশ্চেন করবে, এখানের যে সাইন যেটা মাইনাস সাইন, সেটাকে আমরা অ্যাভয়েড করি, সবসময় প্লাস নিয়ে করি, ঠিক আছে? কারণ এটা ভেক্টর রাশি, ইলেকট্রিক ফিল্ডের পুরো পার্টটা যেহেতু ভেক্টর রাশির পার্ট, এখানে কোনো আধানের যে সাইন সেটা আমরা ইউজ করি না। তো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তো এখানে বা এখানে সেই মাইনাসটাকে ইউজ করব না। তো দুটো আধানের গুণ 2 আর কিউর গুণ, 2Q লিখলাম, 2 আর কিউর গুণ 2Q লিখলাম, দুটো আধানের গুণ হলো বাই দূরত্বের স্কোয়ার হলো, এইটুকু দূরত্ব আর আছে তাই দূরত্বের স্কোয়ার, এইটুকু দূরত্ব আর মাইনাস এক্স আছে তাই আর মাইনাস এক্স স্কোয়ার। কনস্ট্যান্ট গুলোকে আর লিখছি না, সে লিখলেও কেটে যাবে, তুমি যদি চাও এখানে একটা 1/k এখানে একটা 1/k লিখতে পারো, সেই দুটো কেটে যাবে, আলটিমেটলি থাকবে না। আচ্ছা, এবার ক্রস গুণ করছি, আর মাইনাস এক্স স্কোয়ারের সাথে একের গুণ হয়ে যাবে আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ারের সাথে একের গুণ হয়ে যাবে আর স্কোয়ার, দুজনের মাথা থেকে স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে আর মাইনাস এক্স ইজিক্যাল টু আর, তো সরি এটা তো এক্স মাইনাস আর হবে, টোটাল ডিস্টেন্সটা এক্স, তার মধ্যে এটুকু আর, তাই এটা এক্স মাইনাস আর হবে। এই জায়গাটা গন্ডগোল হয়েছে আমাদের, সরি দাঁড়াও, এই জায়গাটা আমাদের গন্ডগোল হয়েছে, এই জায়গাটা এক্স মাইনাস আর হবে, এক্স মাইনাস আর হবে, ঠিক আছে? এক্স মাইনাস আর হবে, এক্স মাইনাস আর হবে, তো এটা এক্স মাইনাস আর হবে। তো এক্স মাইনাস আর স্কোয়ারের সাথে একের গুণ আর আর স্কোয়ারটা একের সাথে গুণ হবে, এক্স মাইনাস আর তার স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ারটা একের সাথে গুণ হবে, তো আর স্কোয়ার। এবার দুজনের মাথা থেকে স্কোয়ার তুলে দাও, স্কোয়ার তুলে দিলে তোমার হবে এক্স মাইনাস আর ইজিক্যাল টু আর, এর মাথা থেকে আর এর মাথা থেকে স্কোয়ার তুলে দিলাম, তাহলে তাই হবে। আচ্ছা, এই স্মল আরটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স ইজিক্যাল টু হবে মাইনাস আরটা ওদিকে চলে যাবে, প্লাস আর হয়ে যাবে, মানে 2r হয়ে যাবে, এক্স এর মান কত চলে আসবে 2r। আচ্ছা, তার মানে এই আর এর মান যদি বার করি দুইটার তলায় যাবে, তার মানে এখান থেকে আর এর যে মান দাঁড়াবে এই দুইটার তলায় যাবে, হয়ে যাবে x/2, আর এর মান দাঁড়াবে x/2, মানে এটুকু দূরত্ব x/2, এটুকু দূরত্ব x/2 হবে। টোটাল ডিস্টেন্সটা যদি x হয়, তার মধ্যে আর এর মানটা কত বেরোচ্ছে, আর এর মান বেরোচ্ছে x/2 বেরোচ্ছে, মানে এটুকু x/2 হলে এটুকু x/2 হবে, এটুকু x/2 হলে এটুকু x/2 হবে, স্বাভাবিক বিষয়। তাহলে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে x/2, তাহলে এটুকু ডিস্টেন্সও x/2 হবে, এটা কনফার্ম, ঠিক আছে? এটা x/2 মানে ওটাও x/2 হবে, এটা কনফার্ম হয়ে গেল, দূরত্ব কনফার্ম হয়ে গেল।
দেখো এই দুটো আধানের মধ্যে যা ফোর্স কাজ করবে এই দুটো আধানের মধ্যে একই ফোর্স কাজ করবে, কারণ কোশ্চেনেই বলা আছে এরা সাম্যাবস্থায় আছে। তাই জন্যই এই দুটো আধানের মধ্যে যে ফোর্স কাজ করেছে এই দুটো আধানের মধ্যেও একই ফোর্স কাজ করেছে, যেহেতু সাম্যাবস্থা আছে বলা আছে। আচ্ছা, আবার সাম্যাবস্থা থাকার আরেকটা অর্থ বোঝায় যে এই আধানটার সাথে এই আধানের মধ্যেও একই ফোর্স কাজ করবে, করে আমরা ওখান থেকে কিউ এর মানটাকে বার করবার চেষ্টা করব। এবার আমরা কি করব শোনো, এইটা এই দুটো আধানের মধ্যে যে ফোর্স কাজ করেছিল 2q/r², এই যে 2q/r², এটা হচ্ছে ফার্স্ট ফোর্স। আচ্ছা, ইজিক্যাল টু এই যে 2q/x−r², 2q/x−r², এইটা যেটা করেছিলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফোর্স। এবারে আমরা আরেকটা ফোর্স বার করব F3, যেটা কিনা এই আধানটার মধ্যে কাজ করবে, এই আধানটার মধ্যে কাজ করবে, মানে 2 × 2 বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত x আছে, এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত x আছে, তাই হচ্ছে x²। এটা হচ্ছে F3 এর মান। এখন কোয়েশ্চেনের মধ্যে যেহেতু বলা আছে যে তিনটে আধানই সাম্যাবস্থায় আছে, তাই জন্য আমরা F1 F2 আর F3 তিনটেকেই আমরা ইকুয়াল করতে পারি চাইলে। তাই জন্য আমরা একটা কাজ করব, F1 এর সাথে ধরো F3 কে ইকুয়াল করলাম, F1 আর F3 কে ধরো ইকুয়াল করলাম, F1 = F3 করলাম। তাহলে F1 এর মান কত, 2q/r², F1 এর জায়গায় লিখলাম 2q/r², ঠিক আছে। F3 এর মান কত, 4/x², এটা লিখলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে দেখো x এর মান কত, 2r, x এর মান 2r, এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 2q লিখলাম, r² লিখলাম, 4 লিখলাম, x এর মান হচ্ছে 2r, এখানে বসাবো। তাহলে 2r তার হচ্ছে স্কোয়ার, তার মানে হচ্ছে 2q/r² = ওপরে 4 নিচে 4r², 4r², কেটে গেল, 4 কেটে গেল, 1 থাকবে। দুইটার তলায় নিয়ে যাও, তাহলে এখান থেকে হবে q এর মান, দেখো 4r² হচ্ছে, 4 কেটে দিলাম, r² কেটে দিলাম, দুইটার তলায় নিয়ে চলে যাব, q এর মান দাঁড়াবে হাফ। q এর মান কত দাঁড়াবে, q এর মান হাফ দাঁড়াবে, q এর মান সলভ করে কত এসছে, হাফ এসছে। হাফ মানে 0.5, q এর মান সলভ করে হাফ এসছে, হাফ মানে 0.5 মানে দুটো অ্যান্সার হতে পারে, হয় এটা হবে নয়তো এটা হবে। এই অপশনটা হবে না, আগেই বুঝে গেলাম, এই অপশনটাও হবে না, আগেই বুঝে গেলাম। তাহলে দুটো অপশন, এখনো পর্যন্ত দুটো অপশন কারেক্ট হতে পারে। হাফ অ্যান্সার এসছে, হাফ মানে 0.5, হয় এই ঋণাত্মকটা হবে নয়তো এই ধনাত্মকটা হবে, যে কোনো একটা হবে। তো হাফ তো অ্যান্সার এসছে বুঝলাম। এবার প্রশ্ন হলো এই যে আধানটা, এটা কিউ এর মান দেখো বার করেছি, এই যে কিউ এর মান দেখো বার করেছি, হাফ বার করেছি, এই যে কিউ এর মানটা হাফ বার করেছি। তাহলে এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এখন কি করে বুঝবো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, শোনো ভালো করে কথাটা। মাঝখানের যে আধানটা, সেই আধানটা যদি নেগেটিভ হতো তাহলে সবার মধ্যে বিকর্ষণ কাজ করতো, ছিটকে যেত সবাই। মাইনাস হতো যদি, তাহলে এইটা আর এইটা দুজনকে বিকর্ষণ করে ছিটকে যেত, আবার এইটার সাথে এইটার মধ্যে বিকর্ষণ হতো, দুজনে ছিটকে যেত, সবাইকে ছিটকে চলে যেত, স্বাভাবিক বিষয়। এ নেগেটিভ দুজনকে বিকর্ষণ করে ছিটকে যাবে, আবার এ নেগেটিভ দুজনকে বিকর্ষণ করে ছিটকে যাবে। তার মানে এটা কনফার্ম যে মাঝখানে থাকা যে আধানটা, এই আধানটা কখনোই নেগেটিভ আধান না। যদি নেগেটিভ আধান হতো, এই নেগেটিভ আর এই নেগেটিভে বিকর্ষণ হতো, ছিটকে যেত, আবার এই নেগেটিভ আর এই নেগেটিভে বিকর্ষণ হতো, ছিটকে চলে যেত। তো দুজনে ছিটকে চলে যেত, তার মানে এটা কনফার্ম যে এইখানে থাকা মাঝখানের আধানটা এটা নেগেটিভ আধান নয়। তার মানে এই আধানটা কি আধান, নিশ্চয়ই পজিটিভ আধান। কারণ পজিটিভ আধান যদি হয় তাহলে এই নেগেটিভটাকে এই পজিটিভটা টেনে রাখবে। এ যদি পজিটিভ নেচারের হয়, তাহলে এই পজিটিভ আধানটা কি করবে, এই নেগেটিভ আধানটাকে নিজের দিকে টেনে রাখবে। আবার এই পজিটিভ আধানটা কি করবে, এখানে থাকা নেগেটিভ আধানটাকেও নিজের দিকে টেনে রাখবে। তার মানে আমি যদি পজিটিভ হই তাহলে এখানে থাকা নেগেটিভ আধানটাকেও আমার দিকে টেনে রাখবো, এখানে থাকা নেগেটিভ আধানটাকেও আমার দিকে টেনে রেখে দেবো। এরকম ভাবে আমি একা পজিটিভ, দুটো নেগেটিভকে একা সামলে রেখে দেবো, একা। ঠিক আছে, তাই জন্য মাঝখানে থাকা যে আধানটা সে যদি পজিটিভ হয় তাহলে এইটাকেও সে নিজের দিকে টেনে রেখে দেবে, আর এই নেগেটিভটাকেও সে নিজের দিকে টেনে রেখে দেবে। তাই জন্য মাঝখানের যে আধানটা সেটা পজিটিভ হতে হবে। যদি এ নেগেটিভ হতো, এই দুটো নেগেটিভ রিফ্লেক্ট করে চলে যেত, মানে রিপালশন ফোর্সের মাধ্যমে দুজনে দুদিকে ছিটকে যেত, এই নেগেটিভ আর এই নেগেটিভ বিকর্ষণ করে দূরে চলে যেত। তার মানে এটা কনফার্ম যে মাঝখানে আধানটা নেগেটিভ হবে না, মাঝখানে আধানটা পজিটিভ হবে। তার মানে এখান থেকে হচ্ছে
একটা জিনিস কনফার্ম হয়ে গেল যে মাঝখানে আধানটা পজিটিভ হবে, ধনাত্মক হবে। ধনাত্মক হবে মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত হয়ে গেল। ওকে, আচ্ছা।